এখন সরাসরি সুপ্রিম কোর্টের খবর। তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মামলার শুনানি সুপ্রিম কোর্টে। 3 বিচারপতি যে শুনানির জন্য শুনানি শুনবেন। কি সেই মামলা? উপাসনাস্থল আইন, 1991 সালের যে উপাসনাস্থল আইন, সেই আইন প্রত্যাহারের দাবি জানিয়ে মামলা করা হয়েছে। তো প্রথমে আগে জানতে হবে এই উপাসনাস্থল আইন কি ছিল বা কি আছে, কেন তা প্রত্যাহারের দাবি উঠছে। এই নিয়ে সওয়াল জবাব কি হবে সেসব সম্পর্কে জানার আগে প্রথমে মৈত্রেয়ীর কাছ থেকে সরাসরি জানবো। মৈত্রেয়ী, উপাসনাস্থল আইন 1991 কি এই আইন, কেন এই আইন প্রত্যাহারের দাবি উঠছে? দেখো, যদি একদম নাটশেলে বলতে হয়, 1991 সাল পিভি নরসিমহা রাওয়ের সরকার এবং সেই সময় বাবরি মসজিদ ভাঙা এবং রাম মন্দির গঠন নিয়ে উত্তাল দেশ, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি আইন আনা হয় ভারত সরকারের তরফ থেকে, যেটা প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991 অ্যামেন্ডমেন্ট। সেই আইনে উল্লেখ করা হয় যে যে সমস্ত প্লেসেস রয়েছে, অর্থাৎ উপাসনার যে সমস্ত স্থল রয়েছে অ্যাজ অন ডেট 15 অগস্ট 1947, এক্সেপ্ট রাম মন্দির, বাকি সমস্ত জায়গার তারা যে অবস্থায় ছিল 47 সালের 15ই আগস্ট সেই জায়গাতেই তারা থাকবে। এর বিরুদ্ধে এবং সেখান থেকে আলাদা রাখা হয় রাম মন্দিরকে শুধুমাত্র। এই আইনের বিরুদ্ধে একাধিক হিন্দু সংগঠন তারা সরব হয়েছেন। তার কারণ এই আইন গঠন হওয়ার পরে সেই আইনে কোনো প্রভিশন নেই যেখানে আইনি সহযোগিতা নেওয়া যাবে। ফলে সেখানে বিভিন্ন হিন্দু সংগঠন তারা মনে করেন যে এটা আসলে তাদের অধিকার হরণ, এবং সেই কারণে তারা মামলা দায়ের করেন। এবং সাম্প্রতিককালে আমরা দেখেছি কাশী বিশ্বনাথ মন্দির এবং জ্ঞানবাপী এবং তার সঙ্গে সঙ্গে মথুরায় যে মামলা চলছে, এই সব মামলাকে ঘিরে মূল যে মামলা, অর্থাৎ মূল যে জায়গায় এসে বিষয়টি দাঁড়ায় সেটা হচ্ছে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991, সেটা থাকার প্রয়োজন রয়েছে বা সেটা থাকা উচিত না থাকা উচিত নয়, সেই নিয়েই কিন্তু আজকে শুনানি। এবং 3 বিচারপতি, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ আজকে এই মামলা শুনবে। একদিকে যখন বিভিন্ন হিন্দু সংগঠন তারা একদিকে তারা দাবি তুলছেন যে এই মামলাকে, এই আইনকে খারিজ করা হোক, এই আইনকে বাতিল করা হোক, অন্যদিকে তখনই বিভিন্ন ক্ষেত্রের মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এবং সমাজের বিভিন্ন শ্রেণীর জ্ঞানীগুণী ব্যক্তিরা তারাও কিন্তু এই মামলায় পিটিশন ফাইল করেছেন, এটা জানিয়ে যে যদি 1991 সালের এই আইনকে খারিজ করা হয় তাহলে ভারতের যে সেকুলারিজম রয়েছে সেই সেকুলারিজম কোথাও গিয়ে বিঘ্নিত হবে। ফলে ভারতের যে সার্বভৌমত্ব এবং সেই সার্বভৌমত্ব রক্ষার জন্যই এই আইন থাকা প্রয়োজন, এমনটাই দাবি এক অংশের। ফলে এই দু অংশের একটা বিষয় তোমার থেকে একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব। এ তো গেল আইনি দিক, এবারে এই আইনি দিক নিয়ে রাজনীতির একটা বাতাবরণ তৈরি হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এটা নিয়ে বিরোধীরা তাদের একটা অবস্থান স্পষ্ট করছে এবং অবশ্যই সরকার পক্ষ তাদের অবস্থান স্পষ্ট করছে যে এই আইন তারা কিভাবে দেখছে, আইন প্রত্যাহারের সওয়াল কোন দিক থেকে উঠছে এবং আইন বলবৎ থাক কারা চাইছে। মৈত্রী, দেখো, খুব স্বাভাবিকভাবেই আইন বলবৎ থাক চাইছেন সমাজের বিভিন্ন অংশের মানুষরা, যারা সাম্প্রতিককালের যে সমস্ত ঘটনা ঘটেছে সে সম্বল সহ একাধিক জায়গায় যেখানে ধর্মীয় বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে সেখানে অন্য কোনো মন্দির, আমরা সাম্প্রতিককালে দেখেছি যে একাধিক মুসলিম ধর্মীয় স্থান বা মসজিদের তার নিচে হিন্দু ধর্মীয় স্থান রয়েছে, এরকম পিটিশন দাখিল হয়েছে কখনো দিল্লি হাইকোর্টে, কখনো সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টে, কখনো বা সেই মামলা এসেছে সুপ্রিম কোর্টে। ফলে এই প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা মূল বক্তব্য মূলত হিন্দু ধর্মাবলম্বীদের, যে এই মোগল পিরিয়ডের ফলে, মোগল পিরিয়ডের বড় একটা ইম্প্যাক্ট পড়েছিল হিন্দু সংস্কৃতির ওপর, এবং যার ফলে প্রচুর হিন্দু মন্দির সেগুলো ধ্বংস করে সেখানে মসজিদ তৈরি হয়েছিল। তাদের দাবি যে এই বিষয়টাকে, এই যে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, সেটাকে খারিজ করা হোক, যাতে তারা তাদের নিজস্ব যে ধর্মীয় স্থল সেই ধর্মীয় স্থলের উপর তাদের অধিকার তারা বলবৎ করতে পারে। অন্যদিকে এই যুক্তি বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রের এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বেরও তরফ থেকে উঠে আসছে যে যদি এই আইন খারিজ করা হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ইকুইলিব্রিয়াম আছে সেটা নষ্ট হবে। তার কারণ যদি মোগল পিরিয়ডে ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। মৈত্রেয়ী,
ধন্যবাদ। তবে আরও একটা গুরুত্বপূর্ণ শুনানির বিষয় আমাদের নজর রাখতেই হবে সুপ্রিম কোর্টে। আজ আরও একটি গুরুত্বপূর্ণ শুনানি, যা এই রাজ্যের নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ হাইকোর্ট যে 26,000 এসএসসির যে 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল, সেই 26,000 চাকরি বাতিল নিয়ে সুপ্রিম শুনানি আছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। এ বিষয়ে একটু তোমার থেকে জানতে চাইবো মৈত্রী। দেখো, আজকে বেলা 2টো নাগাদ এই মামলার শুনানি হতে পারে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে গত বৃহস্পতিবারও এই মামলার শুনানির জন্য নথিভুক্ত ছিল, কিন্তু শুনানি হয়নি। আশা করা যাচ্ছে যে আজকে এই মামলার শুনানি হবে। যদি একটু পিছিয়ে যেতে হয়, তাহলে এই মামলায় গত এপ্রিল মাসে যখন কলকাতা ডিভিশন বেঞ্চ 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেয়, তারপরেই কিন্তু তার 48 ঘন্টার মধ্যে রাজ্য সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় এবং মের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে এই রায়ের ওপর স্থগিতাদেশ। তবে সেখানে দুটি শর্ত ছিল এবং সেখানে এসএসসি কে বলা হয়েছিল টেন্টেড এবং আনটেন্টেড, অর্থাৎ কারা যোগ্য এবং কারা অযোগ্য তাদের ডিভিশন করতে তারা এসএসসি সম্ভবপর হবে কিনা বা এসএসসি তাদেরকে আলাদা করতে পারবে কিনা সেটা জানাতে, এবং তার সঙ্গে সঙ্গে একটি শর্ত দেওয়া হয়েছিল যে যদি টেন্টেড আনটেন্টেড আলাদা করতে না পারে, তাহলে যে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি রয়েছেন তাদেরকে এই গত কয়েক মাসের যে অর্থাৎ মে মাস থেকে আজকে ডিসেম্বর মাস, এই মাসের বেতন তাদেরকে ফেরত দিতে হবে যারা অযোগ্য বলে প্রমাণ হবে। ফলে এখনো কিন্তু এই যোগ্য অযোগ্যের যে বাছাইটা সেটা হয়নি। ফলে আজকে দেখার যে সর্বোচ্চ আদালতে এই যোগ্য অযোগ্যের ক্ষেত্রে কোনো ডিমার্কেশন করতে পারে কিনা এবং এসএসসির তরফ থেকে কোনো মতামত তারা জানাতে পারেন কিনা যে কিভাবে যোগ্য অযোগ্যদের আলাদা করা হবে। অতনু, ধন্যবাদ। আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম যে ট্যাবের টাকা গায়েবের পর এবার অন্যান্য সরকারি প্রকল্পের টাকা যাতে ঠিক উপভোক্তার হাতেই পৌঁছয়, তার জন্য একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, আরও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যেমন ধরুন, যে পোর্টাল, সেই পোর্টালের নাম আর অ্যাকাউন্ট একবার করে পাঠালে হবে না, দুবার পাঠাতে হবে যাতে ক্রস চেক করার অপশান থাকে। যেমন ধরুন, নামের বানান যেন ঠিক থাকে সেদিকে নজর রাখা হবে। আবার যেমন ধরুন, কাগজে কোনো আবেদন করা যাবে না, যা হওয়ার তা হবে অনলাইনে। এরকম 16টা নির্দেশিকা রয়েছে। কি সেই নির্দেশিকা? কিভাবে আরও বেশি মজবুত করতে চাইছে নিরাপত্তা ব্যবস্থা যাতে উপভোক্তার হাতেই টাকা পৌঁছয় সামাজিক প্রকল্পগুলির ক্ষেত্রে। সোমরাজ হচ্ছেন আমার সঙ্গে সরাসরি, বলতে পারবেন সোমরাজ? রাজ্যের সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা গায়েবের ঘটনা, এবং তারপরে রাজ্য সরকার যে বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠায়, তার জন্য রাজ্যের অর্থ দপ্তর 16 দফা নির্দেশিকা জারি করে বিভিন্ন দপ্তরকে পাঠিয়েছে। এই 16 দফা নির্দেশিকা মেনেই বিভিন্ন দপ্তরের তরফে যে বিভিন্ন প্রকল্পের টাকা উপভোক্তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় তা মেনে চলতে বলা হয়েছে। এবং সেখানে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশে বলা হয়েছে যে রিজার্ভ ব্যাংকের সহযোগী সংস্থা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন, তাদের তরফে প্রত্যেক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে তবেই যাতে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এছাড়াও 16 দফার নির্দেশিকায় বলা হয়েছে যে অনলাইনে আবেদন করতে হবে, কোনোভাবেই হাতে লিখে সাদা কাগজে আবেদন করা যাবে না। তার সঙ্গে নির্দেশিকায় এটাও বলা হচ্ছে যে যাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তাদের অ্যাকাউন্টে ন্যূনতম 2বার চেক করতে হবে। এবং শুধু তাই নয়, যে তাদের কাছে অর্থাৎ উপভোক্তাদের কাছে অর্থ বরাদ্দ হয়েছে কিনা, অর্থ বরাদ্দ হলে কবে টাকা ঢুকলো, তার জন্য SMS পাঠানোর জন্য একটি অ্যালার্ট সিস্টেম চালু করতে হবে। এই 16 দফা নির্দেশিকা মেনেই বিভিন্ন প্রকল্পে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে যে টাকা পাঠানোর যে প্রকল্প রয়েছে রাজ্য সরকারের, এই 16 দফা নির্দেশিকা মেনে তবেই তা করতে হবে। সম্প্রতি যে ঘটনা ঘটেছে ট্যাবের টাকা গায়েবের ঘটনা, তারপরেই লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, সবুজ সাথী সহ বিভিন্ন প্রকল্পের টাকা যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায়, তার ক্ষেত্রে এই নির্দেশিকা মেনে চলার কথা বলা হয়েছে।
ধন্যবাদ সোমরাজ।